হ্যালো, আমি স্মৃতি। লেখকের ডায়েরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আচ্ছা, বিচ্ছেদ কি সত্যি হয়, নাকি প্রাক্তনের প্রতি সুপ্ত ভালোবাসা, সুপ্ত অনুভূতি, হৃদয়ের টান থেকেই যায়? আজ এমন একটি গল্প আমি আপনাদের পাঠ করে শোনাবো। হুমায়ুন আহমেদের লেখা একটি প্রেমের গল্প। আশা করছি এই গল্পটি আপনাদের ভালো লাগবে। তাই কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প। কথা ছিল পারুল ৯টার মধ্যে আসবে, কিন্তু এলো না। ১২টা পর্যন্ত দাঁড়িয়ে রইলাম একা একা। চোখে জল আসবার মতো কষ্ট হতে লাগলো আমার। মেয়েগুলো বড্ড খেয়ালি হয়। বাসায় এসে দেখি ছোট্ট চিরকুট লিখে ফেলে গেছে। সন্ধ্যায় ৬৯৭৬২১ নম্বরে ফোন করো, পারুল। তাদের পাশের বাসায় ফোন। আগেও অনেকবার ব্যবহার করেছি, কিন্তু আজ তাকে ফোন করে ডাকতে হবে কেন? অনেক আলাপ আলোচনা করেই কি ঠিক করা হয়নি আজ সোমবার বেলা ১০টায় দুজন টাঙ্গাইল চলে যাব। সেখানে হারুনের বাসায় আমাদের বিয়ে হবে। সারা দুপুর শুয়ে রইলাম। হোটেল থেকে ভাত এনেছিল, সেগুলো স্পর্শ করলাম না। ছোটবেলায় যেরকম রাগ করে ভাত না খেয়ে থেকেছি, আজও যেন রাগ করবার মতো সেরকম একটি ছেলে মানুষই ব্যাপার হয়েছে। পারুলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে, এই ভাবতে ভাবতে নিজেকে খুব তুচ্ছ ও সামান্য মনে হতে লাগলো। সন্ধ্যাবেলা টেলিফোন করবার জন্য যখন বেরিয়েছি, তখন অভিমানে আমার ঠোঁট ফুলে রয়েছে। গ্রিন ফার্মেসির মালিক আমাকে দেখে আঁতকে উঠে বললেন, অসুখ নাকি ভাই? আমি শুকনো গলায় বললাম, একটা টেলিফোন করব। পারুল আশেপাশেই ছিল। রিনরিনে ৬-৭ বছর বয়সে ছেলেদের মতো গলা, যা শুনলে বুকের মধ্যে সুখের মতো ব্যথা বোধ হয়। হ্যালো, শোনো, কিন্ডারগার্টেনের মাস্টারিটা পেয়েছি। শুনতে পাচ্ছ আমার কথা? বড্ড ডিস্টার্ব হচ্ছে লাইনে। পারুলের উৎফুল্ল সতেজ গলা শুনে আমি ভয়ানক অবাক হয়ে গেলাম। তোতলাতে তোতলাতে কোনো রকমে বললাম, আজ ৯টার সময় তোমার আসার কথা ছিল। মনে আছে? মনে আছে। শোনো, তারিখটা একটু পিছিয়ে দাও। এখন তো আর সেরকম ইমার্জেন্সি নেই। তাছাড়া কি? তোমার ব্যবসার এখন যা অবস্থা, বিয়ে করলে দুজনকে একবেলা খেয়ে থাকতে হবে। হড়বড় করে আরো কি যেন সে বলল। হাসির শব্দও শুনলাম একবার। আমি বুঝতে পারলাম পারুল আর কখনোই আমাকে বিয়ে করতে আসবে না। কাল তাকে নিয়ে ঘর সাজাবার জিনিসপত্র কিনেছি। সার্নিও মার্কেট ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে সে কেনাকাটা করেছে। দোকানিকে ডাবল বেডশিট দেখাতে বলে সে লজ্জায় মুখ লাল করেছে, এবং আজ সন্ধ্যাতেই খুব সহজ সুরে বলছে, তোমার ব্যবসার এখন যা অবস্থা, আঘাতটি আমার জন্য খুব তীব্র ছিল। আমার সাহস কম, নয়তো সে রাতেই আমি বিষ খেয়ে ফেলতাম, কিংবা ৩ তলা থেকে রাস্তায় লাফিয়ে পড়তাম। আমি বড় অভিমানী হয়ে জন্মেছি। সে বছর আরো অনেকগুলো দুর্ঘটনা ঘটল। ইরফানের কাছে আমার ৪,০০০ টাকা জমা ছিল। সে হঠাৎ মারা গেল। রামগঞ্জে এক ওয়াগন লবণ বুক করেছিলাম, সেই ওয়াগনটি একেবারে উধাও হয়ে গেল। পাথরকুচি সাপ্লাইয়ের কাজটাও বড় রকমের লোকসান দিলাম। ভদ্রভাবে থাকবার মতো পয়সাতেও শেষ পর্যন্ত টান পড়লো। মেয়েরা বেশ ভালো আন্দাজ করে। পারুল সত্যি সত্যি আমার ভবিষ্যৎটা দেখে ফেলেছিল। পারুলের সঙ্গে যোগাযোগ কমে গেল। আমি নিজে কখনো যেতাম না তার কাছে, তবু তার সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়ে যেত। হয়তো বাস স্টপে দুজন একসঙ্গে এসে দাঁড়িয়েছি। পারুল আমাকে দেখা মাত্রই আন্তরিক সুরে বলছে, কি আশ্চর্য তুমি! কি একই স্বাস্থ্য হয়েছে তোমার! ব্যবসাপত্র কেমন চলছে? চলছে ভালোই। ইস, বড় রোগা হয়ে গেছো। তুমি চা খাবে এক কাপ? এসো, তোমাকে চা খাওয়াবো। দুপুর বেলা সিনেমা হলের সামনে একদিন দেখা হয়ে গেল। আমি তাকে দেখতে পাইনি এরকম একটা ভান করে রাস্তায় নেমে পড়লাম, কিন্তু সে পেছন থেকে চেঁচিয়ে ডাকলো, এই এই, সিনেমা দেখতে এসেছিলে নাকি? না। শোনো, একটা কথা শুনে যাও। কি? আমার এক বান্ধবীর ছেলে আজ জন্মদিন। প্লিজ একটা উপহার আমাকে চয়েস করে দাও। চলো আমার সাথে। পারুলকে যতবার দেখি ততবারই অবাক লাগে। ৩০০ টাকার স্কুল মাস্টারি তাকে কেমন করে এতটা আত্মবিশ্বাসী আর অহংকারী তুলেছে ভেবেই পাই না। ভুলেও সে আমাদের প্রসঙ্গ তুলে না। এক সোমবারে আমরা যে একটি বিয়ের দিন ঠিক করেছিলাম, তা যেন বান্ধবীর ছেলের জন্মদিনের চেয়েও অকিঞ্চিৎকর ব্যাপার। তার উজ্জ্বল চোখ, দ্রুত কথা বলার ভঙ্গি স্পষ্টই বুঝিয়ে দেয় জীবন অনেক অর্থবহ ও সুরভিত হয়ে হাত বাড়িয়েছে তার দিকে।
এপ্রিল মাসের 13 তারিখে পারুলের বিয়ে হয়ে গেল। নিমন্ত্রণের কার্ড পাঠিয়ে সে যে আমাকে তার নিষ্ঠুরতার নমুনা দেখায়নি, সেই জন্য আমি তাকে প্রায় ক্ষমা করে ফেললাম। সেদিন সন্ধ্যায় আমি একটি ভালো রেস্টুরেন্টে খেয়ে অনেকদিন পর সিনেমা দেখতে গেলাম। সিনেমার শেষে বন্ধুর বাড়িতে অনেক রাত পর্যন্ত হিষ্ট মনে গল্প করতে লাগলাম। এমন একটা ভাব করতে লাগলাম যেন পারুলের বিয়েতে আমারই বিশেষ কিছুই যায় আসে না। একজনের সঙ্গে বিয়ের কথা ঠিক করে অন্য একজনকে বিয়ে করা যেন খুব একটা সাধারণ ব্যাপার অহরহই হচ্ছে। সে রাতে ঘরের বাতাস আমার কাছে উষ্ণ ও অর্জি মনে হতে লাগলো। অনেক রাত পর্যন্ত ঘুম এলো না। শুয়ে শুয়ে ক্রমাগত ভাবলাম, ব্যবসার অবস্থাটা অল্প একটু ভালো হলে একটি সরল দুঃখী দুঃখী চেহারার মেয়েকে বিয়ে করে ফেলবো এবং সেই মেয়েটির সঙ্গে পারুলের হৃদয়হীনতার গল্প করতে করতে হা হা করে হাসবো। কিন্তু দিন দিন আমার অবস্থা আরো খারাপ হলো। একটা ছোটখাটো কন্ট্রাক্ট নিয়েছিলাম, তাতে সঞ্চিত টাকা সবটাই নষ্ট হয়ে গেল। একেবারে ডুবে যাবার মতো অবস্থা। চাকর ছেলেটিকে ছাড়িয়ে দিতে হলো। দু একটি শৌখিন জিনিসপত্র, একটি থ্রি প্যাড ফিলিপস ট্রানজিস্টর, একটি ন্যাশনাল রেকর্ড প্লেয়ার, একটি দামি টেবিল ঘড়ি, যা বহু কষ্ট করে কৃপণের মতো পয়সা জমিয়ে জমিয়ে কিনেছি, বিক্রি করে দিলাম। এবং তারপরেও আমাকে একদিন শুধু হাফ পাউন্ডের একটি পাউরুটি খেয়ে থাকতে হলো। সহায় সম্পদহীন একটি ছেলের কাছে এ শহর যে কি পরিমাণ হৃদয়হীন হতে পারে তা আমার চিন্তার বাইরে ছিল। নিষ্ঠুর এবং অপূরণীয় এই শহরে আমি ঘুরে বেড়াতে লাগলাম। সে সময় সারাক্ষণই খিদের কষ্ট লেগে থাকতো। ফুটপাতের পাশে চটের পর্দার আড়ালে ভাতের দোকানগুলি দেখলেই মন খারাপ হয়ে যেত। দেখতাম রিকশাওয়ালা শ্রেণীর লোকেরা উবু হয়ে বসে গ্রাস পাকিয়ে মহানন্দে ভাত খাচ্ছে। চুম্বকের মতো সেই দৃশ্য আমাকে আকর্ষণ করত। আহা, ওরা কি সুখেই আছে! এই রকম মনে করে আমার চোখ ভিজে উঠত। আমি বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করে যেতে লাগলাম। নিউ ইঙ্ক কালি কোম্পানির সেলসম্যানের চাকরি নিলাম একবার। একবার কাপড় কাচা সাবানের বিজ্ঞাপন লেখার কাজ নিলাম। পারুলকে আমার মনেই রইল না। মালুন ভুলে গেলাম। একদিন সন্ধ্যাবেলা মোহাম্মদপুর বাজারের কাছ দিয়ে যাচ্ছি। হঠাৎ দেখি পারুল, সঙ্গে ফুটফুটে একটি বাচ্চা, পায়ে লাল জুতো, মুখটি ডলপুতরের মতো গোলগাল। পারুলের শাড়ির আঁচল ধরে টুকটুক করে হাসছে। পারুল যাতে আমাকে দেখতে না পায় সেজন্যই আমি শুট করে পাশের গলিতে ঢুকে পড়লাম। অথচ তার কোনো প্রয়োজন ছিল না। পারুলের সমস্ত ইন্দ্রিয় তার মেয়েটিতে নিবদ্ধ ছিল। মাত্র এক মুহূর্তের জন্য আমার মনে হলো এই চমৎকার ডল পুতুলের মতো মেয়েটি আমার হতে পারত। কিন্তু পরক্ষণেই শোভান মিয়া হয়তো আমাকে কাজটা দেবে না, এই ভাবনা আমাকে অস্থির করে ফেলল। আমার ভাগ্য ভালো, কাজটা হয়ে গেল। রোজ সকালে সেগুন বাগিচা থেকে হেঁটে হেঁটে মোহাম্মদপুরে আসি। সমস্ত দিন শোভান মিয়ার ইলেকট্রিক ফার্মের হিসাব নিকাশ দেখে অনেক রাতে সেগুন বাগিচায় ফিরে যায়। নিরানন্দ একঘেয়ে ব্যবস্থা। গভীর রাতে মাঝে মধ্যে ঘুম ভেঙে গেলে মরে যেতে ইচ্ছা করে। রাস্তায় আমি মাথা নিচু করে হাঁটি। পরিচিত কেউ আমাকে উচ্চস্বরে ডেকে উঠুক, তা এখন আর চাই না। কিন্তু তবু পারুলের সঙ্গে আরো দুবার আমার দেখা হয়ে গেল। একবার দেখলাম হুড ফেলা রিকশায় সে বসেছে, চোখে বাহারি সানগ্লাস, তার পাশে চমৎকার চেহারার একটি ছেলে। খুব সম্ভবত এই ছেলেটিকে সে বিয়ে করেছে, কারণ শফিকের কাছে শুনেছি পারুলের বর হ্যান্ডসাম এবং বেশ ভালো চাকরি করে। দ্বিতীয়বার দেখলাম অন্য একটি মেয়ের সঙ্গে হাসতে হাসতে যাচ্ছে। কোনোবারই সে আমাকে দেখতে পায়নি। অবশ্য দেখতে পেলেও আমাকে চিনতে পারত না। অভাব, অনাহার ও দুর্ভাবনা আমার চেহারাকে সম্পূর্ণ পাল্টে দিয়েছিল। তাছাড়া পুরনো বন্ধুদের করুণা ও কৌতূহল থেকে বাঁচবার জন্য আমি দাড়ি রেখেছিলাম। লম্বা দাড়ি ও ভাঙা চোয়ালি আমার পরিচয়কে গোপন রাখবার জন্য যথেষ্ট ছিল। তবু আমি হাত দুলিয়ে অন্য রকম ভঙ্গিতে হাঁটা অভ্যাস করলাম, যার জন্য শফিক, যার সঙ্গে এক বিছানায় অনেকদিন ঘুমিয়েছি, পর্যন্ত আমাকে চিনতে পারল না। চেহারা পরিচিত মনে হলে মানুষ যেরকম পিট পিট করে দু একবার তাকায়,
তাও সে তাকায়নি। আমি নিশ্চিত পারুলের সঙ্গে কোনো একদিন চোখাচোখি হবে এবং সেও চিনতে না পেরে শফিকের মতো ব্যস্ত ভঙ্গিতে চলে যাবে। কিন্তু পারুল আমাকে এক পলকে চিনে ফেলল। আমাকে দেখে সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। দু এক মুহূর্তে সে কোনো কথা বলতে পারল না। আমি খুব স্বাভাবিক গলায় বললাম, ভালো আছি পারুল? অনেকদিন পর দেখা। আমার খুব একটা জরুরি কাজ আছে, যাই তাহলে, কেমন? পারুল আশ্চর্য ও দুঃখিত চোখে তাকিয়ে রইল আমার দিকে। আমি যখন চলে যাবার জন্য পা বাড়িয়েছি তখন সে কথা বলল, তোমার এমন অবস্থা হয়েছে। আমি অল্প হাসির ভঙ্গি করে হালকা সুরে বলতে চেষ্টা করলাম, ব্যবসাটা ফেল মেরেছে পারুল। আচ্ছা যাই তাহলে। পারুল সে কথার জবাব দিল না। আমি বিস্মিত হয়ে দেখি তার চোখে পানি এসে পড়েছে। সে অন্যদিকে মুখ ঘুরিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ক্লান্ত ভঙ্গিতে হেঁটে চলে গেল। পারুলকে আমি ভুলে গিয়েছিলাম যে জীবন আমার শুরু হয়েছে সেখানে প্রেম নিতান্তই তুচ্ছ ব্যাপার। কিন্তু সামান্য কয়েকটা ফোঁটা মূল্যহীন চোখের জলের মধ্যে পারুল নিজেকে আবার প্রতিষ্ঠিত করলো। সমস্ত দুঃখ ছাপিয়ে তাকে হারানোর দুঃখই নতুন করে অনুভব করলাম। আমার জন্য এই দুঃখটার বড় বেশি প্রয়োজন ছিল। আশা করছি হুমায়ুন আহমেদের এই প্রেমের গল্পটি আপনাদের ভালো লেগেছে। এই গল্পটি একবার হলেও আপনাদের ফেলে আসা অতীত অথবা আপনাদের প্রাক্তনকে পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। গল্পটি হয়তোবা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে নতুন গল্প নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। আমি স্মৃতি, বিদায়।